আজকের প্রথম খবরটা হলো নিজের দেশের সংখ্যালঘু নিরাপত্তায় মনোনিবেশ করুন। মুর্শিদাবাদের ঘটনায় বাংলাদেশের মন্তব্যে জবাব ভারতের। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে গত কয়েকদিন ধরে অশান্ত হয়ে উঠে মুর্শিদাবাদ। এই ঘটনায় বাংলাদেশের করা মন্তব্যের প্রতিবাদ জানালো ভারত। বাংলাদেশের করা মন্তব্যকে অযৌক্তিক দাবি করে নয়াদিল্লির স্পষ্ট বক্তব্য, নিজের দেশের সংখ্যালঘু নিরাপত্তায় মনোনিবেশ করুন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে বাংলা তথা ভারত সরকারের কাছে সংখ্যালঘুদের সুরক্ষার্থে পদক্ষেপ করার অনুরোধ করা হয়েছিল। বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন, মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় বাংলাদেশকে যুক্ত করার যে কোনো অপ্রচেষ্টার তীব্র নিন্দা করছি। আমরা মুসলিমদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিমদের সুরক্ষা নিশ্চিত করার জন্য আর্জি জানাচ্ছি। যদিও মুর্শিদাবাদের হিংসার ঘটনায় বাংলাদেশের হাত আছে বলে ভারত সরকারের তরফে সরকারিভাবে কোনো মন্তব্য করা হয়নি, তবে সূত্র উদ্ধৃত করে এক সংবাদ সংস্থার প্রতিবেদনে দাবি করা হয়েছিল, প্রাথমিক তদন্তে ইঙ্গিত মিলেছে যে ওই ঘটনায় বাংলাদেশি দুষ্কৃতীরা জড়িত আছে। বাংলাদেশের এই মন্তব্যে ক্ষুব্ধ নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের ঘটনায় বাংলাদেশের করা মন্তব্য আমরা প্রত্যাখ্যান করছি। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে ভারত উদ্বিগ্ন। এর সঙ্গে তুলনা টানার প্রচেষ্টা ছলনা ব্যতীত কিছু নয়। এ ধরনের কর্মকাণ্ডের অপরাধীরা বাংলাদেশে অবাধে ঘুরে বেড়াচ্ছে। এমন মন্তব্য করার আগে বাংলাদেশের উচিত নিজেদের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করায় মনোনিবেশ করা। আজকের পরবর্তী খবরটি হলো, ওয়াকফ আইনের অবস্থান নিয়ে মুসলিমদের বিভ্রান্ত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। ওয়াকফ আইনের অবস্থান দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করছেন বাংলার মুখ্যমন্ত্রী, এমনই অভিযোগ সুপারস্টার মিঠুন চক্রবর্তীর। শুক্রবার শিলচরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলিউডের সুপারস্টার অভিনেতা দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত তথা রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রশংসায় পঞ্চমুখ। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি ভৎসনা। ওয়াকফ আইনের অবস্থান দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করছেন মমতা ব্যানার্জি। মিঠুন চক্রবর্তী বলেন, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একজন শক্তিশালী রাজনৈতিক নেতা। হিমন্ত বিশ্ব শর্মার মেরুদণ্ড অনেক স্ট্রং। জনগণের তার প্রতি অনেক আস্থা আছে। আবার মুখ্যমন্ত্রীর প্রতি জনগণের আস্থা তারও প্রশংসা করেন। উল্লেখ্য, এদিন শিলচরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বরাক সাংস্কৃতিক মহোৎসবে অংশ নিতে শিলচরে এসেছেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী। এবিভিপির বরাক সাংস্কৃতিক মহোৎসবের মুখ্য অতিথি ছিলেন তিনি। জাতীয় কলা মঞ্চ অসম প্রদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এই সাংস্কৃতিক উৎসব শাখা, জেলা ও বরাক ভিত্তিক 3টি স্তরে অনুষ্ঠিত হয়। 30 মার্চ থেকে শুরু হয়েছিল মোট 8টি বিষয়ের উপর প্রতিযোগিতা। প্রতিযোগিতায় রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, লোকগীতি, রবীন্দ্র নৃত্য, ঝুমুর নৃত্য, রাস ও দামাইল নৃত্য সহ আলপনা প্রতিযোগিতা ছিল। শুক্রবার সেসব প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আজকের পরবর্তী খবরটি হলো, বাঙ্গারপাড়ে কালাইন শিলচর সড়কের পাশ থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার। সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় এক যুবকের দেহ উদ্ধারকে নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। জানা যায়, বাজার থেকে বাড়ি ফেরার পথে গাড়িতে তুলে নিয়ে এক যুবকের উপর ধারালো অস্ত্র দিয়ে প্রাণঘাতী হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনাটি বরখলা থানা অধীন দলসরা দ্বিতীয় খণ্ডের সুনীল দাসের বছর 19-এর যুবক সুধা দাস বৃহস্পতিবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে সাদা রঙের একটি বিলাসী গাড়ি এসে সুধার সামনে খাড়া হয়। হামলার শিকার যুবক ভাষ্য অনুযায়ী গাড়িতে চালক সহ ছিল মোট 5 জন লোক। রাত তখন 8:30। এরপর গাড়িতে থাকা লোকেরা তাকে টেনে গাড়িতে তুলে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত শুরু করে। তারপর সুধার বাড়ি থেকে আনুমানিক 10 কিলোমিটার দূরে রাস্তার পাশে ফেলে চলে যায় দুষ্কৃতীরা। এদিকে রাতে বরখলার কালাইন শিলচর সড়কের বাঙ্গারপাড় পুলিশ ফাঁড়ির অনতি দূরে সড়কের পাশে যুবকের ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ দেখে আতকে ওঠেন স্থানীয়রা। খবর দেন বাঙ্গারপাড় পুলিশে। অবশেষে স্থানীয় জনতা ও পুলিশের প্রচেষ্টায় ক্ষতবিক্ষত সুধার দেহ উদ্ধার করে পাঠানো হয় সোনাপুর হাসপাতালে। খবর পেয়ে
রাতে হাসপাতালে ছুটে যান সুধা পরিবারের লোকেরা। অবস্থা বেগতিক থাকায় রাতে প্রেরণ করা হয় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনায় জড়িত দোষীদের শনাক্ত করে গ্রেফতারের জোরালো দাবি জানিয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো নির্বাচনী বার সামলানো কর্মীদের প্রশিক্ষণ খতিয়ে দেখলেন জেলা আয়ুক্ত। আসন্ন নির্বাচনে নিয়োজিত গুরুত্বপূর্ণ কর্মীদের প্রশিক্ষণ খতিয়ে দেখলেন জেলা আয়ুক্ত মৃদুল কুমার যাদব। শুক্রবার তিনি অতিরিক্ত জেলা আয়ুক্ত যুবরাজ বরঠাকুরকে সঙ্গে নিয়ে শিলচর নার্সিং এইচএস স্কুল স্থিত প্রশিক্ষণ কেন্দ্রে হাজির হন। এখানে জেলার বুথ কেন্দ্রসমূহে সুষ্ঠুভাবে নির্বাচনী বার সামলানোর দায়িত্বে নিয়োগপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পদ্ধতি পরিচালনার জন্য তাদের হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছেন প্রশাসনের নিযুক্ত প্রশিক্ষকরা। তাই সরজমিনে প্রশিক্ষণের যাবতীয় বিষয় খতিয়ে দেখতে প্রশিক্ষণ স্থলে হাজির হয়ে প্রশিক্ষণের বিধি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেন জেলায়ুক্ত এবং প্রশিক্ষণের গুরুত্ব বুঝিয়ে দেন তিনি বলেন, গণতন্ত্রের রক্ষা কবচ হচ্ছে নির্বাচন। এর পবিত্রতার রক্ষায় নিয়োজিতরা যেন তাদের পেশাগত বিষয় কোনোভাবে সমঝোতা না করেন। ডিসি বলেন, প্রশিক্ষণে অভিজ্ঞ আধিকারিকদের নিয়োজিত করা হয়েছে যাতে এই প্রশিক্ষণ থেকে এক পরিষ্কার বার্তা প্রত্যেক প্রশিক্ষণার্থীদের কাছে পৌঁছয় এবং এর গুরুত্ব উপলব্ধি হয়, পাশাপাশি সুষ্ঠুভাবে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হয়। আজকের পরবর্তী খবরটি হলো বরমবাবা মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার বিজেপির। কংগ্রেস মুক্ত কাছাড়ের ডাক মন্ত্রী কৌশিকের। শিলকুড়ি চাতলা জেলা পরিষদ এলাকায় শুক্রবার বিজয় সংকল্প সমাবেশের আয়োজন করল কাছাড় জেলা বিজেপি। সমাবেশ শুরু হওয়ার আগে স্থানীয় বরমবাবা মন্দিরে পুজো দিয়ে পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করল শাসক দল। সমাবেশের শুরুতে জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত পদে প্রতিদ্বন্দ্বিতা ছাড়া জয়ী হওয়া প্রার্থীদের সংবর্ধনা প্রদান করে সম্মানিত করেন দলের নেতারা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রী কৌশিক রায় সহ দলের সাংসদ ও বিধায়করা। তারা কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরেন। মন্ত্রী কৌশিক রায় বলেন, দেশের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সুশাসন মেনেই দল এগিয়ে যাচ্ছে। এবারের পঞ্চায়েত নির্বাচনে প্রথমবারের মতো পঞ্চায়েত রাজে বিজেপির ঐতিহাসিক ফলাফল দেখবেন জনগণ। ইতিমধ্যে 35টি আঞ্চলিক পঞ্চায়েত ও 2টি জেলা পরিষদ পদে বিজেপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উন্নয়নমূলক কাজের ফলেই দলের জয়যাত্রা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর হাত ধরেই বরাকের উন্নয়ন আগামীতে আরও গতিশীল হবে বলে জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায়। এদিকে বিরোধী দল কংগ্রেসের সমালোচনা করতে গিয়ে কৌশিক রায় বলেন, কংগ্রেসের বর্তমান জেলা সভাপতি যিনি রয়েছেন তার উপর টাকা নেওয়ার জন্য পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি গঠন করা হয়েছে। আসলে পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির নামে কালেকশন কমিটি কংগ্রেস তৈরি করেছে বলে অভিযোগ মন্ত্রীর। বিগত দিনে পঞ্চায়েত রাজকে কংগ্রেস দালাল রাজে পরিণত করেছিল। পঞ্চায়েত রাজকে দুর্নীতির আখড়ায় পরিণত করে জনগণের অর্থ লুটেপুটে খেয়েছে বলেও অভিযোগ মন্ত্রীর। কংগ্রেসের অনেক প্রার্থীরা বলেছেন অর্থ দিতে না পারায় তারা টিকিট পাননি। যে দলকে মানুষ পছন্দই করছেন না সেই দলের সভাপতি বলেছেন বিধায়ক টিকিট বিক্রি করেছে এবং দলের বিধায়ক বলেছেন সভাপতি টিকিট বিক্রি করেছে। কংগ্রেসের এসব কাণ্ড দেখে লজ্জাবোধ করেছেন গ্রাম কাছাড়ের জনগণ। এবারের পঞ্চায়েত নির্বাচনের মাধ্যমে কাছাড়কে কংগ্রেস মুক্ত করার ডাক দিয়ে জেলায় দুর্নীতিমুক্ত পঞ্চায়েত রাজ গঠনে সকলকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায়। আজকের পরবর্তী খবরটি হলো খাদ্য সংকটের সামনে গাজা, বলছে রাষ্ট্রসংঘ। গাজায় এখন সবচেয়ে বড় সমস্যা নিত্যদিনের খাবার জোগাড়। সীমান্তের চেকপয়েন্টগুলিতে ভীষণ কড়াকড়ি। ইসরায়েলি পণবন্দীরা হামাসের হাত থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত এক কোনা খাবারও গাজা ভূখণ্ডে ঢুকতে দেবে না নেতানিয়াহুর সরকার। আইডিএফ 6 সপ্তাহ ধরে সীমান্ত অবরোধ করে রেখেছে, ফলে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় কোনো কিছু ঢুকতে পারছে না গাজায়। ইসরায়েল সাফ জানিয়েছে গাজায় কোনো অমানবিক সাহায্য যাবে না। এই আবহে রাষ্ট্রসংঘ গাজা স্ট্রিপে খাদ্য সংকটের আশঙ্কা করছে। রাষ্ট্রসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে গাজায় এখন 20 লক্ষেরও বেশি মানুষ রয়েছেন। দাতব্য সংস্থাগুলি থেকে উৎপাদিত হচ্ছে 10 লক্ষের মতো মানুষের খাবার। জিনিসপত্র সরবরাহের অভাবে একাধিক খাদ্য বিতরণ কেন্দ্রের কর্মসূচি বন্ধ হয়ে গিয়েছে। গাজার বাজারে জিনিসপত্র ছোঁয়া যাবে না, আগুন ছোঁয়া দাম, সে সমস্ত কেনার ক্ষমতা নেই গাজাবাসীর। এখানকার 80% মানুষ মানবিক সহায়তার উপর নির্ভরশীল। বিশ্ব খাদ্য কর্মসূচি সংস্থা এপ্রিল মাসের রিপোর্টে এই তথ্য দিয়েছে।
নরওয়ে শরণার্থী পরিষদের মুখপাত্র শাইনা লো জানিয়েছেন, গাজার বেশিরভাগ মানুষ এখন সারাদিনে একবার আহার করেন। খাবার যা পাওয়া যাচ্ছে তা প্রয়োজনের তুলনায় অনেক কম। এদিকে খিদের জ্বালা, অন্যদিকে ইসরায়েলি সেনার গুলাগুলি বর্ষণে মৃত্যুর হাতছানির মধ্যে গাজা প্রায় ধ্বংসের মুখে। স্থানীয় আধিকারিকদের তথ্য অনুযায়ী একই পরিবারের 10 জন সহ বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় মৃত্যু হয়েছে 23 জনের। আজকের পরবর্তী খবরটি হলো 1971 গণহত্যার জন্য ক্ষমা চেয়ে ক্ষতিপূরণ দিন পাকিস্তানকে জানালো বাংলাদেশ। 1971 গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ। প্রসঙ্গত, প্রায় 15 বছর পর ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের বিদেশ সচিবের মধ্যে বৈঠক হলো বৃহস্পতিবার। আর এই বৈঠকেই 1971 গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয় ইউনূস প্রশাসনের তরফ থেকে। এর পাশাপাশি দেশভাগের সময় দুই দেশের যে মোট সম্পত্তি ছিল সেখান থেকে 4.3 বিলিয়ন ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানায় বাংলাদেশ। এদিনের বৈঠকে কথা হয় 1970 সালের ঘূর্ণিঝড়ের সময় বিদেশি সাহায্য হিসেবে পাঠানো অর্থ হস্তান্তরেরও। আগামী 27-28 এপ্রিল দুদিনের বাংলাদেশ সফরে আসবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইসহাক দার। তার আগে এদিন পাকিস্তানের বিদেশ সচিব আমনা বালোচের সঙ্গে বৈঠক করার পর বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, বাংলাদেশে আটকে থাকা পাকিস্তানিদের প্রত্যর্পণ, অবিভক্ত সম্পদের সমান ভাগ ও 1970 সাইক্লোন ক্ষতিগ্রস্তদের জন্য পাঠানো বিদেশি তহবিলে ট্রান্সফার নিয়ে কথা হয়েছে এবং পাকিস্তানের কাছে 1971 গণহত্যার জন্য জনসমক্ষে ক্ষমা প্রার্থনার দাবি জানানো হয়েছে। আমরা বলেছি যে ঐতিহাসিক অমীমাংসিত বিষয়গুলি সমাধানের এটাই সঠিক সময়। দুই দেশের উন্নয়নের জন্য সম্পর্কের মজবুত কাঠামো তৈরি করতে এই ইস্যুগুলির সমাধান হওয়া প্রয়োজন। আজকের পরবর্তী খবরটি হলো, ভালোবেসে বিয়ে তাহলে সাহসও রাখুন, বিপদে না পড়লে দম্পতিকে পুলিশি পাহারা নয় বলল আদালত। বিয়ের আগে প্রেম করে পালিয়ে গেলেই কি পুলিশকে বলতে পারবেন ভাই একটু পাহারা দাও? এলাহাবাদ হাইকোর্ট বলেছে না, এত সহজ না। ভালোবেসে বিয়ে করলে একটু সাহস, একটু পরিণতিও থাকা দরকার। আদালতের কথায় পালিয়ে বিয়ে করলেই পুলিশ প্রোটেকশন দাবি করা যাবে না, যদি না সত্যি এই জীবন ও স্বাধীনতা বিপন্ন হয়। সম্প্রতি শ্রেয়া কেশরওয়ানি ও তার স্বামী পুলিশের সুরক্ষা চেয়ে হাইকোর্টে আবেদন করেন। তাদের আশঙ্কা ছিল আত্মীয়স্বজন তাদের শান্তিপূর্ণ দাম্পত্য জীবনে আক্রমণাত্মকভাবে হস্তক্ষেপ করতে পারে, কিন্তু বিচারপতি সৌরভ শ্রীবাস্তব সেই আবেদন খারিজ করে বলেন, এমন দম্পতিদের একে অপরের পাশে দাঁড়ানো শিখতে হবে এবং সমাজের মুখোমুখি হওয়ার সাহস রাখতে হবে। বিচারপতি শ্রীবাস্তব সাফ জানিয়ে দিয়েছেন, ভালোবাসা যদি এতই মজবুত হয় তবে সমাজের চোখ রাঙ্গানিও সহ্য করার মতো মনের জোর থাকা উচিত। আদালত বলেছে, আত্মীয়স্বজন যদি সত্যি কোনো হুমকি দেয় তবে অবশ্যই সাহায্য করা হবে, কিন্তু শুধু বাবা মায়ের অমতে ভালোবেসে পালিয়ে বিয়ে করলে পুলিশি নিরাপত্তা চাই বলে ছুটে এলে সেটা মানা যাবে না। আদালতের আরও অস্পষ্ট বক্তব্য, পুলিশ যদি মনে করে সত্যি এই বিপদ আছে তাহলে তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবে, কিন্তু কোনো এফআইআর নেই, পুলিশকে কিছু বলা হয়নি, এসব বাদ দিয়ে শুধু আদালতের উপর ভরসা করলে চলবে না। আজকের পরবর্তী খবরটি হলো, একাধিক সন্ত্রাসী হামলায় অভিযুক্ত আমেরিকায় এফবিআই এর হাতে ধরা পড়ল খালিস্তানি জঙ্গি হরপ্রীত। বিদেশের মাটিতে বসে ভারতে একের পর এক সন্ত্রাসী হামলায় অভিযুক্ত এনআইএর হিট লিস্টে থাকা বব্বর খালসা সংগঠনের সদস্য হরপ্রীত সিংকে আমেরিকায় গ্রেফতার করল এফবিআই। অবশ্য অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাকে গ্রেফতার করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। গত 7 মাসে পাঞ্জাবে অন্তত 16টি গ্রেনেড হামলার ঘটনা সামনে এসেছে, যার মধ্যে রয়েছে প্রাক্তন মন্ত্রী তথা বর্ষিয়ান বিজেপি নেতা মনোরঞ্জন কালিয়ার বাড়ির সামনে বোমাবাজির ঘটনা। এমনই 14টি বোমাবাজির ঘটনার নাম উঠে এসেছিল হরপ্রীতের। চণ্ডীগড় গ্রেনেড হামলার চার্জশিটেও এনআইএর হরপ্রীত সহ 4 জনের নাম নথিভুক্ত করেছিল। দীর্ঘদিন হরপ্রীতের খোঁজ করছিল এনআইএ ও পাঞ্জাব পুলিশ। এমনকি এনআইএর তরফে তার মাথার দাম 5 লক্ষ টাকা ঘোষণা করা হয়। গ্রেফতারি থেকে বাঁচতে প্রথমে ভারত থেকে ব্রিটেনে পালিয়েছিল অমৃতসরের বাসিন্দা হরপ্রীত। এরপর সেখান থেকে অবৈধভাবে প্রবেশ করে আমেরিকায়। অবশেষে এফবিআইয়ের হাতে ধরা পড়ল সে। বর্তমানে আমেরিকার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্টের হেফাজতে রয়েছে হরপ্রীত। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।